হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে আমার চ্যানেলে একজন গেস্ট রয়েছে, ওর নাম হচ্ছে মধুসূদন দত্ত এবং জিদ্দারও বিরাট বড় একজন ফ্যান। মানে আমার চেয়ে বড়ই হবে, দাদা হবে। তো দাদা বিরাট বড় ফ্যান একজন, মানে জিদ্দার কোথাও গিয়ে। তো আমি এর আগে অনেক ফ্যান্সদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, বিভিন্ন সময় নানা ব্যাপার নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমার চ্যানেলে তোমরা কখনো মানে ফ্যান্সদের সঙ্গে আলোচনা বা কোনো কিছু নিয়ে কথা বলা খুব একটা দেখতে পাবে না। কিন্তু আমি আজকে মধুসূদন দাকে রাখতে বাধ্য হলাম, কারণ জিদ্দা সম্পর্কে মধুসূদন দার রিসার্চ এবং জিদ্দাকে নিয়ে যে ধরনের ভালোবাসা দেখেছি, আমি খুব কম জিৎ ফ্যান্সদের মধ্যে দেখেছি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু মধুসূদন দত্ত মানে মধুসূদন দার ব্যাপার স্যাপার আমি অনেকটাই আলাদা দেখেছি, নানা ব্যাপারে। তো যে কারণে মনে হলো যে অবশ্যই মধুসূদন দার সঙ্গে কথা বলার দরকার রয়েছে। এবং আমার মনে হয় অনেক জিৎ ফ্যান্স যারা রয়েছে, যারা নতুন জিৎ ফ্যান্স, তারাও জিদ্দা সম্বন্ধে অনেক কিছু জানতে পারে যদি মধুসূদন দার সঙ্গে কথা বলি। তো আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে তুমি জিদ্দার ফ্যান কবে থেকে এবং কি জন্য প্রথম হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটা যদি বল। আচ্ছা, প্রথমত তোমার সকল দর্শককে আমার জিত ফ্যান ইউনিটির পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান। এবং তুমি যেভাবে ইন্ট্রোডিউস করলে তার জন্য খুব ভালো লাগছে এবং তোমাকে ধন্যবাদ। তো যেটা বলি, তোমার প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্ন যেটা বললে যে কিভাবে হওয়া আর কি। তো দেখো, আমি ফ্যান অ্যাকচুয়ালি অনেকেরই, যেরকম আমার ক্রিকেট ভালো লাগে। ক্রিকেটে আমি বিরাট বিরাট কোহলি এবং MS ধোনির ভক্ত। ভক্ত ভালো লাগে, যেরকম সিম্পল সবার ভালো লাগে, আমারও ভালো লাগে একজন ভারতীয় হিসেবে একটা ক্রিকেটের ফ্যান। তো ক্রিকেটের ফ্যান হিসেবে যেরকম ভালো লাগে, সেরকম সিনেমারও অনেকে আছে। SRK রয়েছে, অক্ষয় কুমার রয়েছে। কিন্তু জিদ্দাকে ভালো লাগা একটু অন্য দিক থেকে। শুধু অ্যাজ এ অভিনেতা নয়, অ্যাজ এ অ্যাক্টর নয়। ওকে ওনাকে ভালো লাগে মানুষ হিসেবে, ব্যক্তিত্ব আমাকে বিশাল টানে ওনার। ঠিক আছে। তো প্রথম দেখা হচ্ছে 2004 সালে বন্ধন সিনেমার গান দিয়ে। ওই যে লোকাল চ্যানেল হতো না, হ্যাঁ, তখন তো হ্যাঁ, হ্যাঁ। মানে বলতে গেলে সেরকম জল সঙ্গীত ছিল না। প্রথম আমরা ওই লোকাল চ্যানেলে দেখতাম, বিভিন্ন গান দিত আর কি। তো গানে ওই যে ছিল না একটা গান, কাজল কালো দুটি চোখে, হ্যাঁ, সোনু হ্যাঁ, নিগমের গাওয়া, অজিত গাঙ্গুলির সুরে। তো ওই হ্যাঁ। ওই গানে জিদ্দার আহ, জিদ্দার যে মানে স্ক্রিন প্রেজেন্স, ওটা দেখে ভালো লাগে, জাস্ট ভালো লাগে। তখন কিন্তু বিশাল বড় ভক্ত হওয়া বা কিছু নয়। মানে তখন কিন্তু বুমবাদার সিনেমা দেখতে আমি অভ্যস্ত ছিলাম। মানে ছোটবেলা থেকে আমি একটু আচ্ছা। সিনেমার পোকা বলতে পারো, সিনেমা দেখতে ভালো লাগে। ঠিক আছে। প্রথম সেই ভালো লাগাটা সেই পিসির কাছ থেকে শুরু হয়েছে। ইটিভি বাংলায় প্রত্যেকদিন দুপুর 2টা 5-এ দিত। বিশেষ করে রবিবার 2টা 5-এর সময় বুম্বাদার বইগুলো ভালো ভালো যেগুলো সুপার হিট হতো সেগুলো দিত। তো সেগুলো দেখতে অভ্যস্ত ছিলাম। তো সেখানে কিন্তু জিদ্দার সিনেমা দিত না। ঠিক আছে। তো একদিন কি হয়, ওটা ওই গানের কথা যে বলছিলাম, সেখান থেকে ভালো লাগা শুরু হয়। তারপর কিন্তু সিনেমা সিনেমা দেখা হতো না। ঠিক আছে। তো ওই লোকাল চ্যানেলে একদিন সিনেমা দিয়েছিল, সেই প্রেমী বলে সিনেমাটা। সেই সিনেমা দেখেই প্রথম ভালো লাগা। ঠিক আছে। এবং সেখান থেকে সোনু নিগমের ভক্ত হওয়া, সোনু নিগমের গান। তারপর থেকে এবং জিদ্দাকে নিয়ে বিভিন্ন রিসার্চ আর কি, টান টান একটা চলে আসে ওই মানুষটার প্রতি আর কি। তারপর কিছুদিন পর, প্রায় 2 বছর মতো পরে, আমার বাড়ির পাশে যেরকম নাইট শো হয় সেরকম এসেছিল। তো সেখানে তার যে মানে প্রায় 2 ঘন্টা ধরে পারফরমেন্স, তার যে মানে কি বলবো অ্যাপিয়ারেন্স, ওগুলো এত সুন্দর এবং একটা ভালো ব্যক্তিত্বের পরিচয় দিয়েছিল, যেটা আমাকে খুব টানতো আর কি। তারপর থেকে পাগলামিটা শুরু হয়েছে বলতে পারো। ঠিক আছে। এবং এবং তুমি বলছো ধীরে ধীরে অনেক। ওটা ধীরে ধীরে হ্যাঁ, এটা বলো বলো। উচ্চতায় মানে শীর্ষের দিকে যেতে থাকে। এবং পেপার পেপার বেরোলে সেই মানে ক্রিকেট এবং ওই সিনেমার পেজটা নিয়ে দেখতাম জিদ্দার ইন্টারভিউ আছে কিনা। হ্যাঁ, সবারই ইন্টারভিউ পড়া হতো, তবে জিদ্দার ইন্টারভিউটা খুঁটিনাটি পড়তে ভালোবাসতাম আর কি। ওই মানুষটা নিয়ে ওই মানুষটাকে নিয়ে একটু জানতে ইচ্ছে ইচ্ছে করতো সব সময়। ঠিক আছে। তারপর থেকেই ভালো লাগে আর কি। এবং তবে তখন আমি সিনেমা হলে কোনোদিন দেখতে যাইনি তখন। প্রায় 2010-11, তখনও নয়, প্রায় 2012 সাল সম্ভবত আওয়ারা বেরিয়েছিল। সেই সময় প্রথম আমাকে হলে যাওয়া, আমার হলে যাওয়া প্রথম। সেই উন্মাদনা আলাদাই। সিঙ্গেল স্ক্রিনে মানে সিনেমা দেখার আনন্দটাই আলাদা। এখন মাল্টিপ্লেক্স হয়েছে, চুপচাপ শান্ত পরিবেশ। হ্যাঁ, তার চেয়ে মানে একটা আলাদা অনুভূতি আর কি। বন্ধুদের সঙ্গে গিয়ে একটা আলাদা টাইম স্পেন্ড করা, আলাদাই ব্যাপার। এবং তুমি যে বললে তুমি অনেক যখন মানে ছোট ছিলে তখন জিদ্দার একটা সামনে পারফরমেন্স দেখতে পেয়েছিলে এবং জিদ্দা 2 ঘন্টা ধরে দারুণ পারফরমেন্স করেছিল। এবং আমরা যদি ভেবে দেখি আজকে ধরো প্রায় হয়ে গেল তারপর 18-17 বছর, এখনো কিন্তু জিদ্দা যখন স্টেজ পারফরমেন্স করছে আমি দেখতে পাচ্ছি লাইভে, একটা দুর্দান্ত পারফরমেন্স এই গরমে।
একটা পুরো হাড়ভাঙা খাটুনি। তো মানুষরা কিন্তু সেই মানে বলা যেতে পারে যে মানে কাজের প্রতি ডেডিকেশনটা কিন্তু একটুও কমেনি। তাই না? একদম, একদম, একদম। মানে এখনো দেখে আমি অভিভূত হই। মানুষটার বয়স ৪৫ বলা হয় এবং আমরাও সবাই জানি ৪৫, কিন্তু কি বলতো আমরা বিভিন্ন মানে পত্র-পত্রিকা লেখালেখি বা তার বয়স তার মানে কি বলবো ১৯৯৪ বা ৯৫ সাল থেকে সেই মুম্বাই যাত্রা, মুম্বাইতে গিয়ে স্ট্রাগল সবকিছু মানে সবকিছু ক্যালকুলেশন করলে মানে যদি আমি ক্যালকুলেশনটা করি আরকি সঠিকভাবে, ওটা কিন্তু ঠিক ৪৫ ম্যাচ করে না। দেখবে তুমিও যদি হুম, কয়েকটা ইন্টারভিউ দেখো, জিদ্দা কিন্তু বারে, বারে বলেছে আমি ২৩ বছর বয়সে মুম্বাইতে পাড়ি দিই। ঠিক আছে? তাহলে ১৯৯৪ সাল থেকে মানে ওটা যোগ করো, অনেকটাই বেশি বয়স হয় আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? অনেকটাই বেশি বয়স হয়। দাদা মানে অ্যাকচুয়ালি সবাই একটু মানে বয়সটা যতটা হয় গোপনে করার চেষ্টা করে। দাদাও সেরকম করে আমার মনে হয়। তবে এটা কোনো ভুল নয়। হুম? তো দাদার বয়সটা ৪৫ সবাই বলে, কিন্তু বয়সটা এখন কিন্তু আমার মনে হয় প্রায় ৫০ এর ওপরে। ঠিক আছে? তো এই বয়সে দাদার যে ডেডিকেশন, দাদার যে ডেডিকেশন বা এনার্জি সবাই সবাই অভিভূত হয় এবং ইন্ডাস্ট্রির সবাই বলে ওটা। বিভিন্ন ইন্টারভিউতে তুমি করো জানো, অনেকেই বলে হয়তো পরে, পরে করবে দেখে বলবে। মানে এটা কিন্তু অনেকে আইওয়াস করে, কিন্তু যেটা সত্যি মানে আ কি বলবো তার যে এনার্জি দারুণ, হ্যাটস অফ। এবার একটা অন্যরকম টপিকে আমি আসছি। আমি যবে থেকে দেখো আমি সত্যি কথা বলতে গেলে জিদ্দাকে নিয়ে যে রিসার্চ যেটা তোমারও রয়েছে, আমি এখন দেখতে পাই তুমি কুইজ করছো এবং সেখানে এমন, এমন কিছু টপিক নিয়ে আলোচনা করছো যেগুলো আমিও জানতাম না। মানে অনেক জিত ফ্যান্স তারাও রীতিমতো কুল কিনারা পাচ্ছে না যে কোত্থেকে অ্যান্সার দেবে। সেখানে তুমি সেগুলো নিয়ে কোয়েশ্চেন করছো। মানে তুমি জিদ্দাকে নিয়ে অনেক কিছু জানো যেগুলো আমরা জানি না। তো আমি সেক্ষেত্রে প্রশ্ন করছি, আজকে আমরা জিদ্দার সঙ্গে যে পলিটিক্সটা হচ্ছে, যেটা নিয়ে অনেক সময় চ্যানেলে কথা বলেছি যে আজকে নানা রকম পলিটিক্স হচ্ছে বিভিন্ন রকম। তো তুমি তো অনেক আগে থেকে জিদ্দাকে ফলো করছো, অনেক আগে থেকে নানা রকম পত্র-পত্রিকা দেখছো। তো এই পলিটিক্স কি নতুন নাকি বহু বছর ধরে জিদ্দার সঙ্গে এই জিনিসটা হয়ে আসছে? তোমার কি মনে হয়? দেখো এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো পাবলিক প্ল্যাটফর্মে আমি কাউকে অসম্মান করে কথা বলতে চাই না, তাই এগুলো আমি বলতে চাই না আরকি, অ্যাজ এ জিৎ ফ্যান আরকি। তোমার সঙ্গে হয়তো ফোনে কথা বলে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু এরকম বলতে চাই না। তবে কি বলতো, জিদ্দা বারবার বলে এসছে ওই পলিটিক্স, পলিটিক্স বলে আমরা এটা ধারণা করি, আমরা ফ্যানরা আরকি ধারণা করি বা ইন্ডাস্ট্রিতে অনেক লোকেরা ধারণা করে। কিন্তু মানে জিদ্দা বারে, বারে বলে এসছে যে পলিটিক্স বলে কিছু হয় না, বা ওই যে হল পাওয়া যায় না বা এই আমার সঙ্গে রাজনীতি চলছে ওগুলো বলে কিছু হয় না। যে যার নিজস্ব একটা জায়গা আছে, নিজস্ব দক্ষতা থাকলে অবশ্যই তুমি তোমার জায়গা করতে পারো। ঠিক আছে? ওটা বারে, বারে বলে এসছে এবং আমিও তোমাকে এই কথা বলব, যদি দক্ষতা থাকে অবশ্যই, অবশ্যই মানে সে তার সফলতার সিঁড়িতে পৌঁছবে, অবশ্যই পৌঁছবে। তো সেটার জন্য রাজনীতি হচ্ছে বা আমার কি বলবো বুকমাই শোতে গিয়ে রেটিং কমিয়ে দিচ্ছে বা আইএমডিবি তে গিয়ে বিপরীত পক্ষের সুপারস্টারের ফ্যানরা রেটিং কমিয়ে দিচ্ছে, ওতে তো কিছু হয় না। কারণ শুধু ফ্যানদের দিয়ে সিনেমা হিট বা ফ্লপ হয় না। সাধারণ জনতা, আমি বারে, বারে বলি সাধারণ জনতা সিনেমাকে হিট করে। আমরাও জিৎ ফ্যান, কিন্তু শুধু জিৎ ফ্যান দিয়ে তো জিতের সিনেমা হিট হয় না। ঠিক আছে? আমজনতা যতক্ষণ না যাবে, ফলে কোনদিন কোন সিনেমা হিট হতে পারে না। সেটা যত বড় সুপারস্টার হোক। এসআরকে যে গ্লোবাল সুপারস্টার বলা হয়, তবে তার সব সিনেমা হিট হতো। এত, এত ফ্যান। হয় না কেন? শুধু ফ্যান দিয়ে কিন্তু সিনেমা হিট হয় না। এটা আমি মনে করি। ঠিক আছে? এটাই আমার হ্যাঁ, বক্তব্য। তো আমি মনে এই বক্তব্যটা আমি অনেককেই তাদের ভিডিওতে দেখতে বলি, মানে বলতে শুনি যে ফ্যান্সরা কেন যায়নি সিনেমা দেখতে? ফ্যান্সরা যাচ্ছে না বলে সিনেমা হিট হচ্ছে না। তো এইটা কিন্তু আমারও মনে হয় না কোথাও গিয়ে ঠিক। ফ্যান্সরা কিন্তু সিনেমা হিট কখনোই করাতে পারে না। আমি আমি মনে করি ফ্যান্সদের একটা বিশাল রোল থাকে মানে একটা সুপারস্টারের সিনেমা হিট হওয়ার জন্য। কারণ ওরা শুধু ওই কি বলবো কোন একটা স্টারের প্রোডাকশন হাউস বা কোন একটা স্টারের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় ওটা প্রমোশন, একটা সিনেমার প্রমোশন হচ্ছে শুধু তাই নয়। কারণ ফ্যানরাও প্রমোশন করে। একটা বিশাল রোল থাকে। কিন্তু শুধু শুধু ফ্যানদের দিয়ে কিছু হয় না। ঠিক আছে? ওটা ওটা কি বলবো সাধারণ জনতা যখন না জানতে পারবে সেটা কিছু হবে না। আমি আমি মনে করি যে সময় 'বাহুবলী' বেরিয়েছিল, 'বাহুবলী' সিনেমাটা ওটা অ্যাকচুয়াল মনে করি অ্যাকচুয়াল হিট। কেন? ওটা শুধু ইনকাম করেছে এরকম নয়, তোমার পাশের কলিগটাও সেটাকে নিয়ে আলোচনা করেছে। বুঝতে পেরেছো? সৃজিত মুখার্জি একটা ইন্টারভিউতে বলেছিল সেখানে মানে কি বলবো এবিপি আনন্দের স্টুডিওতে সেখানে বলেছিল যে একটা সিনেমা হিট হয় শুধু ওই টাকা দিয়ে শুধু নয়। ঠিক আছে? একদিক থেকে টাকা দিয়ে একটা হিট হয়, আরেকটা হচ্ছে মানুষের ভালোবাসা দিয়ে একটা হিট হয়। দুটো মিলে যদি সেটা একটা ছবি পায়, তবেই সেটা হিট বলে বিবেচিত হয়। শুধু টাকা ইনকাম করলাম, ভালো মানুষের রিভিউ ভালো পেলাম না বা ভালোবাসা পেলাম না, তাহলে সেটা
একদিক থেকে হিট, কিন্তু অন্য দিক থেকে হিট না। ঠিক আছে, আরেকটা কি হয়, মানে কি বলবো, সমালোচকদের দ্বারা ভালো রিভিউ পায়, কিন্তু ছবিটা ইনকাম করতে পারে না। সেটা অন্য আবার ফিনান্সিয়ালি হিট, কিন্তু মানুষের রিভিউর দিক থেকে হিট না, কিন্তু দুটো যখন হয় সেটাই কিন্তু অ্যাকচুয়াল হিট। তো এইটা যখন করবে, যেটা বাহুবলী করেছে, ওটা যখন করবে ওটা কিন্তু একদম সবকিছুকে মানে সবকিছু রেকর্ড ভেঙে দিতে বাধ্য হবে আর কি, যেটা বাহুবলী করে দেখিয়েছিল। এবং সেটা তোমার প্রত্যেকদিন কর্মজীবনে তার কলিগরাও সেটা আলোচনা করবে তোমার সঙ্গে। তুমি একজন সিনে লাভার হিসেবে তোমাকে আলাদা করে যেতে বলতে হবে না যে এটা দেখেছিস, এটা দেখেছিস। ও নিজে বলবে, ও হয়তো ওটার মানে সিনেমার প্রতি ইন্টারেস্ট, কিন্তু ও বলছে, তখন ভাববে যে না, এটা এটা হয়েছে। ঠিক আছে, ওটাই হচ্ছে সাধারণ দর্শকের ভালোবাসা। তো আজ থেকে বহু বছর আগে যদি আওয়ারার কথা তুমি বললে, সেটা দারুণ একটা মানে উন্মাদনা ছিল সিঙ্গেল স্ক্রিনে বিভিন্ন জায়গাতে। তো একটা ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আমার আগে কদিন আগে কথা হচ্ছিল, তুমিও ফেসবুকে বলেছিলে যে মফস্বল এরিয়াতে গ্রামে গঞ্জে বাংলা সিনেমার ক্রেজটা কিন্তু অনেকটা এখন আগের থেকে কমে গেছে। এবং এটার জন্য অনেক সময় স্টাররা দোষ দিচ্ছে হচ্ছে গ্রামের অডিয়েন্সকে, যারা বলছে হলে যাচ্ছে না। আবার অনেক সময় নানা ব্যাপার নিয়ে কথা হচ্ছে। তোমার এখানে কি মনে হয়, অডিয়েন্সের দোষ রয়েছে নাকি ইন্ডাস্ট্রির কিছু দোষ রয়েছে? আমি 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 অ্যাকচুয়ালি আমাদের কি বলবো, আমি যে ফেসবুক অ্যাকাউন্টে বারে বারে লিখি, আমি অ্যাকচুয়ালি ভিডিওতে বা ক্যামেরার সামনে সচ্ছল বোধ করি না আর কি। ঠিক আছে, আড়ষ্ট ফিল করি আমি, ওই জন্য করি না। হলে অনেক কিছু বলা থাকে, ওই জন্য এত বড় বড় লেখাগুলো আমি নিজে লিখি কিন্তু নিজের নিজের যেটা মনে হয়। তুমি বলো, ঠিক কোনো আছে, ব্যাপার নয়, তো রিল্যাক্সে বলতে যেটা পারো, তুমি কোনো বললে, চাপ নেই। যেটা তুমি বললে যে অডিয়েন্সদের দোষ, এই 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 কথাটাই একদম ভুল। অডিয়েন্সদের দায় নেই তো। এই যে তুমিও কিছু কিছু সময় বলতে দেখেছি তোমার, সেটাতেও তোমার ক্ষেত্রে আমি তার বিপক্ষে কথা বলছি, তোমার বিপক্ষে কথা বলছি, যে বাংলা অডিয়েন্সরা চেঞ্জ হবে না, এরকম থাম্বনেলও দিয়েছো। হ্যাঁ, তো অডিয়েন্সদের দোষ দিয়ে কোনোদিনও লাভ নেই, কারণ প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকের কর্মজীবন আছে। আমি 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 একটা শিক্ষকতার প্রফেশনের সঙ্গে যুক্ত। তুমি আজকে বললে, দাদা এই সময় ফ্রি হবে, আমি আজকে ফ্রি হবে বাড়িতে থাকবো, তাই আমি বললাম হ্যাঁ ফ্রি হবো। ঠিক আছে, তাহলে কেন যে তোমার সঙ্গে আলোচনা করবো, জিদ্দাকে নিয়ে ভালো ভালো কথা হবে, এটাতে কোনো স্বার্থযুক্ত নেই, এটা ভালোবাসা, টান। ঠিক আছে, এটা এটা প্ল্যান করে কিছু হয় না। অডিয়েন্সরাও সেরকম, তার তো যে যার কর্মজীবন রয়েছে। আমরা একটা সিনেমাকে ভালোবাসি, ওই সিনেমাটা একটা স্টারকে ভালোবাসি, ওটা দেখতে হবে, একটা টান আছে, চলে গেলাম। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে তো সেটা নয়। আমরা সারাদিন মানে মানে ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা কি বলবো, ইউটিউবে, মানে সামাজিক মাধ্যমগুলোতে আমরা ঝগড়া করি একটা। এটা মনে হয় আমরা একটা গ্লোবের মধ্যে আছি, ওই গ্লোবের মধ্যেই এই কয়েকজন দেব ফ্যান, জিৎ ফ্যান, সোহম ফ্যান, এসআরকে ফ্যান, এইসব বা অক্ষয় ফ্যান, সবাই মিলে আছি যারা সিনেমাকে ভালোবাসে, তারা ঝগড়াঝগড়ি করছে, কিন্তু ওদের দিয়ে ওই গ্লোবে থাকা মানুষগুলোকে দিয়ে সিনেমা হিট হয় না। ওই গ্লোবের বাইরে অনেক বড় পৃথিবী রয়েছে। ঠিক আছে, ওদেরকেও ইনক্লুড করতে হবে ওদের সঙ্গে। সেটা সেটা হবে কি করে, সেটা হবে কি করে, এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে না, সিঙ্গেল স্ক্রিন গুলো বন্ধ হয়ে গেছে কেন? সিঙ্গেল স্ক্রিন গুলো বন্ধ হওয়ার প্রথম কারণ আমি মনে করি, একটা টানা সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রি রিমেক করেছে, সেটা জিদ্দাও করেছে। আজকে কিন্তু সেই ফল সবাই ভোগ করছে। আজকে সবচেয়ে বড় প্রোডাকশন হাউস এসবিও ভোগ করছে। ঠিক আছে, তখন কিন্তু আলাদাই একটা উন্মাদনা ছিল। সেই জিৎ গাঙ্গুলির সময়, জিৎ গাঙ্গুলি সেই সময় মিউজিক দিত, সেই সময় কিন্তু জিৎ গাঙ্গুলি ওপেনিং ব্যাটসম্যানের মতো কাজ করতো। সবসময় অন্যান্য পরিচালকরাও বলতো যে আমার সিনেমায় না জিৎ গাঙ্গুলি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কাজ করছে। কেন, প্রথম 3 দিনের উইকেন্ডটা ওই 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 হাওয়াতে সবাই মানুষ দেখতে যেত, ওটাতেই টাকা উঠে আসতো, আর বাকিটা পুরো টানা চলতো, যদি ভালো চলে মানুষের সঙ্গে কানেক্ট করে চলতো। কিন্তু মানে এখন কি হয়েছে, সিনেমা হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? ওই যে মানে বাংলা সিনেমার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? মানে ওই রিমেক বারবার বারবার হয় না, এখন অরিজিনাল গুলোকেও সবাই হচ্ছে, "এই, তুই বাংলা সিনেমা দেখতে আসছিস, তো রিমেক সিনেমা এই ছবি থেকে দেখ করা, একটু কোন একটা দৃশ্যের মিল পেয়ে গেলে এই ছবি থেকে করা।" বা অনেকে না, আমার কিছু ছাত্রছাত্রী আছে, বন্ধুরাও আছে, এখান থেকে খড়গপুর যেতে হয় আমাদের, মানে একটা সিনেমা দেখতে হলে প্রায় 40 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটার। এই তুই এই সিনেমা দেখতে গেছিস, তোর লজ্জা লাগে না? মানে বাংলা সিনেমা মানে এখন লজ্জায় পরিণত হয়েছে। কেন বলতো? একটা সময় ওই ট্রেনটাকে যে ধরে রেখেছিল না, এখন অনেকে যে বাংলা সিনেমা ভালোবাসে তারা লুকিয়ে দেখতে যায় বন্ধুদের, কলিগদের থেকে। কেন? লজ্জায় তারপরের দিন মুখ দেখাতে পারবে কি? বুঝতে পেরেছো? তুমি তুমি কিছু কিছু ভিডিও ভাইরাল হয় দেখবে যে একটা গার্লফ্রেন্ডকে বলবো কি করে যে আমার আমার রিংটোনে জিদ্দার একটা গান আছে বা দেবদার গান আছে, কি করে বলবো? সে লুকিয়ে রাখছে কেন? ওই সময়টা চলে গেছে। ওই সময়টা, সেই সময় গর্বের সময় ছিল, সেই সময়টা এখন
মানে মানুষ সেই জায়গা থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে ওই কারণে। কলিগদের কাছে বাংলাটা বলতে না, মানে বাংলা বাংলা জিনিসে কেন লজ্জা হয়ে গেছে বাংলা সিনেমার ব্যাপারগুলো আর। যেটা এখন সাউথ, সাউথ সেটাকে মানে সাউথ থেকে প্রথম প্রাধান্য দেয় সবাই, যে স্ট্যাটাস মেনটেন করছে সাউথ দেয়। হিন্দি দেখো, হিন্দিটা এখন অনেকটা ইয়ে, কিন্তু সাউথটা এখন সর্বোচ্চ একদম সবার কাছে। স্ট্যাটাস মেনটেন করার জন্য সাউথ একদম বিশাল ব্যাপার। তো সিঙ্গেল স্ক্রিনটা না আমি মনে করি খুব দরকার, খুব দরকার। নন্দনের মতো সিনেমা হল আরো দরকার। অরিত্র কিছুদিন আগে ভিডিও করেছিল, সত্যি যুক্তিযুক্ত কথা বলেছিল। মানে নন্দনের মতো যে মানে বেসিক নেসেসিটি গুলো দিয়ে যে জিনিসটা প্রোভাইড করা হয় এরকম চায়। আগেকার দিনে তো যে সিঙ্গেল স্ক্রিন গুলো ছিল এগুলো ধরে রাখতে পারিনি কেন, দিনের সঙ্গে ওটা তাল মিলিয়ে চলতে পারিনি। মিনিমাম বেসিক যেগুলো নেসেসিটি, একটা বাথরুম টয়লেট ঠিকঠাক, একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ পরিবারকে নিয়ে কি করে যাবে, বুঝতে পেরেছো? ওই জন্য মানে আজকের এই অবস্থা। সিঙ্গেল স্ক্রিন যদি সঠিকভাবে থাকতো, আজকে মানে কি বলবো, অনেক হাজার হাজার সিনেমা হিট হয়ে যেত হ্যাঁ, আমি হ্যাঁ। মনে করি। আচ্ছা, জিদ্দা প্রথমবার এরকম বুমেরাংয়ের মতো একটা সিনেমা আনছে যেখানে সায়েন্স ফিকশন ব্যাপার রয়েছে, এবং এরকম ওরা কখনো ভাবতে পারেনি বাংলাদেশ আজ থেকে যে বহু বছরের কথা বলি, বাংলা এরকম কন্টেন্ট যে হতে পারে কেউ কল্পনা করেনি। তো তুমি একজন জিৎ ফ্যান হিসেবে, না আমি দর্শক হিসেবে বলছি, বুমেরাং নিয়ে কতটা এক্সাইটেড? হ্যাঁ, বুমেরাং নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। কারণ জিদ্দাকে একজন বৈজ্ঞানিকের চরিত্রে দেখতে পাবো। তবে কমেডি কমেডি আছে এইটা শুনে একটু কেমন যেন লাগছে। তবে দেখা যাক, এখনো দেখিনি সিনেমাটা। আশায় রয়েছে আর কি। আশা করি আহ বাংলার দর্শক এবার ফিরবে, এই আশা রাখি। আচ্ছা, জিদ্দার সঙ্গে তোমার কি সামনাসামনি কখনো দেখা হয়েছে, মানে একদম, মানে সামনাসামনি সেটা নিয়ে যদি বলো। অবশ্যই অবশ্যই অনেকবারই দেখা হয়েছে। সামনাসামনি তো বললাম, এইভাবে 2006 সালে প্রায় দেখা হয়েছিল। সেটা তো দূর থেকে পার্সোনালি নয়। পার্সোনালি দেখা হয়েছে বলতে, জিদ্দার বাড়ি আগে যেটা সামিয়ানা, ওটা কিন্তু আগে ছিল না। জিদ্দার বাড়ি সেই নিউ আলিপুরে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন, সেখানে যেতাম প্রায় 2017 সাল পর্যন্ত সেখানে ছিল। আমরা 15-14 সাল থেকে আমি যাই সেখানে প্রত্যেক বছর জন্মদিন। ঠিক আছে। সেখানে যাওয়া হয়, এবং একবার জন্মদিন ছাড়া অন্য একটা দিন গেছিলাম সেখানে, আলাদাভাবে দেখা হয়েছিল। এবং সেই সময় খুব টুইট করতাম, মানে টুইটারের বিশাল ট্রেন্ড ছিল আমাদের সব ফ্যানদের মধ্যে আর কি। মানে টুইট করতাম বেশ। তো সেই হিসেবে জিদ্দা আমার নামটা খুব মনে রেখেছিল হয়তো। তো আমি যখন প্রণাম করি, যে তখন অভিমান বেরিয়েছিল, তখন দাদা বলে, আরে ভালো আছো, হাই হাই হ্যালো। তো অভিমান দেখে কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো কোথা থেকে এসছো? মেদিনীপুর। কি করতে এসছো? না দাদা তোমার সঙ্গে দেখা। বলছি এত দূর থেকে দেখা করতে এসছো? আমি বলছি হ্যাঁ দাদা, দেখা করতে এসছি, ছোটবেলা থেকে খুব ভালো লাগে এবং তুমি আমার অনুপ্রেরণা। তোমাকে শুধু অভিনেতা হিসেবে নয়, ব্যক্তিত্ব মানে ব্যক্তি হিসেবে খুব ভালো লাগে। তো এই জন্যই আসা। তো তারপর আমি নামটা যখন বলি মধুসূদন, বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি তো টুইট করো, দেখতে পাই। অ্যাকচুয়ালি মুখটা তো সেখানে ক্লিক করে দেখে না, কিন্তু ওই যে নামটা আসে টুইটারে, ওটা দেখে, বারে বারে টুইট করতাম। তো ও তোমাকে তো চিনি, টুইট করো তো দেখি। তো সেটা দেখা, তারপর থেকে তো সামিয়ানা যাই প্রত্যেক বছরই, এবং অফিসেও দেখি, দেখা হয় মোটামুটি 2 থেকে 3 বার দেখা হয়েছে। তো দেখা হওয়াটা ব্যাপার নয়, ব্যক্তিটাকে ভালো লাগে। তো প্রত্যেক বছর একটা দেখাটা, একটা যেন পজিটিভ এনার্জি আসে আর কি। তো আমাদের বাংলাতে মোটামুটি ফ্যান ওয়ার যেটা হয় সেটা হচ্ছে দেবদাস জিদ্দার ফ্যান্সদের মধ্যেই হয়, এবং এই দুজনই সত্যি কথা বলতে লাস্ট বাংলার বিরাট বড় সুপারস্টার, এই নিয়ে কোনো একদম সন্দেহ নেই। কারণ একদম পরবর্তীকালে একদম এদের জায়গাটা এখনো অব্দি কেউ নিতে পারেনি। অঙ্কুশ ট্রাই করেছে কিন্তু এখনো ওই পর্যায়ে পৌঁছেছে বলে আমার অন্তত হুম, পক্ষে মনে হয় না। তো হুম। তুমি নিজে একজন মানে জিৎ ফ্যান হয়ে দেবদার প্রতি তোমার কি বক্তব্য রয়েছে সেটা নিয়ে যদি বলো। দেখো, এই যে ফ্যান ওয়ার কথাটা বললে না, ফ্যান ওয়ারটা খুব ভালো, ভালো টার্ম একটা, জানো তো। মানে সচিন, সৌরভ, সচিন, সেহওয়াগ, উত্তম, সৌমিত্র, এসআরকে, সালমান, ঠিক আছে, কি বলবো, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এই ওয়ারটা সুস্থ, যুদ্ধটা ভালো। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলে না, কেন যুদ্ধ করছে, কেন যুদ্ধ করছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে, পারিবারিক আক্রমণ না করে, এই ওয়ারটা চলতে থাকুক, এটা দরকার প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি। কারণ না হলে মানে কোনো, মানে কি বলবো, আম, কোনো ইন্ডাস্ট্রির উন্নতি হবে। সব ক্ষেত্রেই এই ওয়ারটা চলতে থাকে। যখন দেখবে তোমার কম্পিটিটর একজন আছে, ভালো কম্পিটিটর, তখন ভাববে যে তুমি গ্রো করার চেষ্টা করবে, না হলে কিন্তু ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো আর কি ব্যাপার। তো
ফ্যান ওয়ারটা ভালো, এটা কোনো খারাপ জিনিস নয়, ঠিক আছে? তো এটা দিনে দিনে চলে আসছে, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। হ্যাঁ, যদি যদি একতরফা হয়ে যায়, ধরো পরপর একজন হিট দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, অন্যজন একদম বসে যাচ্ছে, তাহলে ওই ফ্যান ওয়ারটা দেখবে দিনে দিনে কমে যাচ্ছে। ওটা 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 কোনো খারাপ মানে প্রভাব নয়। স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে, প্রত্যেকের বাবা মা ভাই বোন একটা পরিবার রয়েছে, অনেকে দেখি পরিবার নিয়ে গালাগালি করে, এটাতে আমি অ্যাভয়েড করি এবং খারাপ লাগে, ওটা ঠিক না। ঠিক আছে, সুস্থ একটা যুদ্ধ ভালো। এবং আর দেবদা তোমার যে বললে, অবশ্যই অবশ্যই দেবদার প্রতি আমার সম্মান রয়েছে। মানুষটার যতই যতই সবাই সমালোচনা করুক না কেন, হ্যাঁ দেখো, একজন জিৎ ফ্যান হিসেবে হয়তো কখনো কখনো অনেকে অনেকে কেউ কিছু বলে দেয়, কিন্তু যারা শিক্ষিত জিৎ ফ্যান প্রত্যেককেই সম্মান করে, যে একজন ভালো মানুষ অন্যকে খারাপ করতে পারে না। মানুষটার মধ্যে মানে দেবদাস সম্পর্কে বলছি, মানুষটার মধ্যে কিছু না কিছু তো আছে, তাহলে এতদিন ধরে সে এই জায়গায় থাকতো না। ঠিক আছে, অবশ্যই আছে, এবং সে অ্যাচিভ করেছে, সেটার জন্য গুড। সেটাই। আর এবারে তোমার কাছে আমি লাস্ট প্রশ্নে আসছি, যে আজকে আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে বস 3 হতে পারে, মানে এখন অব্দি খবর রয়েছে যে হতে পারে, না রকম আলোচনা চলছে। তো জিৎ ফ্যান্সদের কাছে বস সিনেমাটা কোথাও গিয়ে একটা ইমোশন, এটা অনেকেই আমাকে বলেছে, যে যারা জিৎ ফ্যান্স হয়েছে অনেকেই বস সিনেমাটা দেখেও হয়েছে, যারা আজকের জেনারেশনে যারা জিৎ ফ্যান্স আর কি। তো যদি বস 3 নিয়ে তুমি জিজ্ঞাসা করি তুমি কতটা এক্সাইটেড, সেটা নিয়ে কি বলবে? আমার যতদূর মনে হয়, বস থ্রি নিয়ে মিটিংটাই শুধুমাত্র হয়েছে, লেখালেখি হয়তো চলছে, আর কোনো বিশাল দূর এগিয়েছে বলে আমার মনে হয় না। এলে হয়তো 2026-এ আসতে পারে। এখন কোনো সেরকম খবর নেই বা জানি না, কারণ আর জিদ্দার ব্যাপার কি বলতো, জিদ্দার ব্যাপার কাকপক্ষী টের পায় না, তো আমরাও জানি না, ভেতরের খবর যতই রাখি আমরাও জানি না কবে কি আসবে না আসবে। তবে এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড, একটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা মানে অবশ্যই এক্সাইটেড। এই যে ইমোশন কথাটা বললেন না, ইমোশনটা আমার ওই বন্ধনের সঙ্গে যুক্ত। বুঝতে পারলে, একটা হৃদয়ের ব্যাপার, টান রয়েছে, বন্ধন, শুভদৃষ্টি, সাত পাকে মারা, ওগুলো। আর বস 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 শুনে আমার প্রচুর ভালো, স্টাইলাইজেশন, অ্যাটিটিউড অবশ্যই ভালো। কিন্তু ওই ওই সময়কার যেটা আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। ও, আমি আমি অ্যাকচুয়ালি ফ্যান হয়েছি বন্ধন দেখে, মানে বন্ধন দেখার পর আলাদাই ব্যাপার। প্রেমী দেখেছিলাম, কিন্তু বন্ধন দেখার পর অন্ধভক্ত হয়ে গেছে, খুব ভালো লেগেছে। আর মানে বর্তমান দিনে অ্যাকশন হিরো হিসেবে জিদ্দা তো এখন তুঙ্গে, কিন্তু হয়তো বক্স অফিস সাফল্য সেরকম হচ্ছে না, হচ্ছে চেঙ্গিস দিয়ে সেটা হয়েছে, আবার মানুষ দিয়ে সেটা একটু মানে কি বলবো, উম সেই গ্রাফটা একটু নিচের দিকে। তবে সেটা নিয়ে আমি মনে করি না বিশাল কিছু বলার রয়েছে, কারণ প্রত্যেকের জীবনের গ্রাফ ওঠে নামে। তো জিদ্দার এখন মানুষ সিনেমা সেটা ইয়ে হয়েছে, আশা করি বুমেরাঙে সেটা আবার ফিরে আসবে, গ্রাফটা উপরের দিকে উঠে, সেই আশা রাখি। এবং জিদ্দা আমরা খবর পাচ্ছি এখন নেটফ্লিক্সেও কাজ করছে, হিন্দি একটা সিরিজে কাজ করার কথা রয়েছে, নামি পত্রিকা থেকেও খবর বেরিয়েছিল। তো সেটাও তো আশা করি একজন জিৎ fan হিসেবে কোথাও গিয়ে প্রাউড ফিল করছো যে নেটফ্লিক্স থেকে জিদ্দাকে এরকম অফার করা হয়েছে এখন। হ্যাঁ, অবশ্যই জিদা আগেও অনেক ইন্টারভিউতে বলেছে যে আমাকে এরকম ওটিটি থেকে অফার করা হয়েছিল, আমি না করেছি। হ্যাঁ, তো রূপমের একটা ভিডিও থেকে মনে হয় আমি জানতে পারি যে হ্যাঁ, খাসির প্রথম যে পার্টটা হুম ছিল হুম হুম। ওটাতে জিদাকে অফার করা হয়েছিল। হ্যাঁ, তো অবশ্যই গর্ববোধ তো হয়, অবশ্যই গর্ববোধ হয়, কারণ জিদা বারবার ইন্টারভিউতে বলেছে হ্যাঁ আমি মুম্বাইতে তো অবশ্যই যেতে চাই, মুম্বাই মুম্বাই সিনেমাতে কাজ করতে চাই, ওটিটিতে কাজ করতে চাই, কারণ মুম্বাইতে আমি 5 বছর ইনভেস্ট করেছি। জিদা বারে বারে বলে আমি একটা বিজনেস ফ্যামিলির ছেলে, আমি অন্তত ব্যবসাটা বুঝি। ঠিক আছে? মানে তো সেখানে সেটা যদি ধরি যে ৫ বছর সেখানে ইনভেস্ট করেছি, তো সেখান থেকে তো আমি সুদে আসলে কিছু ফেরত পেতে চাই। অবশ্যই পেতে চাই। তো সেটার জন্য তো খুব ভালো লাগে। তো লাস্ট প্রশ্ন তোমার কাছে থাকবে, তুমি জিদ্দাকে একজন ফ্যান হিসেবে কি বার্তা দিতে চাও? মানে একজন ফ্যান হিসেবে তোমার কি বক্তব্য রয়েছে জিদ্দার প্রতি, যেটা তুমি বলতে চাও? হুম, দেখো, জিদ্দার জিদ্দাকে আমি মানে বাড়ির মানে পরিবারের দাদা হিসেবে মনে করি। ঠিক আছে? মানে মনে হয় যেন আমার পরিবারের দাদা। এরকম একটা ব্যাপার আরকি। তো আলাদাই একটা টান রয়েছে মানুষটার প্রতি। তো উনার থেকে আমি বারে, বারে শিখি। তো ওই ব্যক্তি জিদ্দাকে কিছু বলার নেই। কিন্তু মানে সিনেমার জিদ্দা অবশ্যই মানে পাকাপোক্ত মানুষ, এতদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। আমার সে অনেক, অনেক অভিজ্ঞ। আমি কিছু বলতে মানে অ্যাডভাইস দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। তবে এইটুকু বলব, অ্যা তুমি তুমি যেটা করছো সেটা করে যাও।
নিজের জায়গায় ঠিক যে আছো, যে কমার্শিয়াল সিনেমার বিশ্বাস কিনা কমার্শিয়াল সিনেমার প্রতি বিশ্বাস, সেটাও করতে থাকো। সঙ্গে সঙ্গে কিছু আহ ফ্যামিলি ঘরানার সিনেমা করো। যেরকম সবসময় যে ওই চার দেওয়ালের মধ্যে করতে হবে এমনটা নয়, কিন্তু বন্ধনের মতো সিনেমাও করেছো, শুভদৃষ্টির মতো সিনেমাও করেছো, সেই ধরনের সিনেমাও করো। হয়তো মানুষ আজকের দিনে সেই সব সিনেমা খাবে কিনা জানি না, তবে আমি মনে হয় সেগুলো সেগুলো একটু এক্সপেরিমেন্ট করা দরকার। জিদ্দাকে এইটা আমি বলতে চাই, কারণ এই ধরনের সিনেমাকে আমি প্রচুর পছন্দ করি। অ্যাকশন সিনেমা একটা 2.5 ঘন্টা সিনেমা আনন্দ করি ঠিক আছে, কিন্তু একটা যে ইমোশন যুক্ত রয়েছে ওই ধরনের সিনেমাদের যুক্ত রয়েছে। একটা সোনু নিগমের গান থাকবে, হ্যাঁ, জিৎ গাঙ্গুলির সুর। এবার জিৎ গাঙ্গুলি এখন পরিবর্তন হয়েছে, অন্য কাউকে দিয়ে শুরু করাও ঠিক আছে, কিন্তু ওই ঘরানার সিনেমাগুলোকে যেন একদম না মুছে দাও। তো সেই দিনগুলো ফিরে আসুক, এবং জিদ্দা কোয়েলদি সেই সব দিন ভোলা যাবে না, একদম ভোলা যাবে না। মানে বলতে বলতে হয়তো চোখে জল আসছে। একদম নাটক নয়, একদম ভেতর থেকে আসছে ওটা একদম। মানে আমি মনে করি ছোটবেলায় মনে করতাম জিদ্দা কোয়েলদির বর বউ আর কি। বুঝতে পেরেছো? তো এই দুজন জুটিকে আমার প্রচুর ভালো লাগে, এবং ওদের ওই দুজনই দেখো, ওই দুজনের মানে জীবনের মানুষ মানুষজিৎ এবং মানুষ কোয়েল, এই দুজনের এটা একদম স্বচ্ছ, জীবনটা একদম স্বচ্ছ, কোনো কালির দাগ নেই আজ পর্যন্ত। এবং ওর দুজনকে খুব মিষ্টি লাগে দুজনকে, মানে শুধু কলি পর্দায় দেখতে। হ্যাঁ, শেষ থেকে শুরুতে সেই আশা করেছিলাম, শেষ থেকে শুরু খুব ভালো সিনেমা, সেই হিসেবে সাকসেস পাইনি, কিন্তু মানে সেই যে একটা কেমিস্ট্রি, আগেকার কেমিস্ট্রি, সেইটা পাওয়া যায়নি আর। হ্যাঁ, একটা জিৎ ভক্ত হিসেবেই বলছি, সেই দিনটা ফিরে যেতে ইচ্ছে করে। সেই দিনগুলো ফিরে আসুক, আমাদের ছোটবেলা ফিরে আসুক, এটাই বলতে চাই জিৎদাকে। এবং রোনা পুত্র পুত্র সন্তান, মানে আমাদের ভাইকেও বলতে পারো। নতুন প্রজন্ম খুব ভালো থাকুক, বৌদিকে নিয়ে, পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকুক, এবং খুব হাসি খুশি থাকুক, এইভাবে চলতে থাকুক। কিন্তু পুরোনো দিনটা ভুলে যেও না, আমাদের ছোটবেলা একটু ফিরিয়ে দাও। আর লাস্টে তুমি তোমার জিদ্দার সব থেকে প্রিয় সিনেমার নামটা বলে দাও, যেটা তোমার সব থেকে প্রিয়, যেখানে তোমার জিদ্দার পারফরমেন্স সব থেকে ভালো লেগেছিল আজ অব্দি, যে কটা সিনেমা করেছে, সেটা কোনটা ও, তোমার মতে? হ্যাঁ অবশ্যই বন্ধন এবং সঙ্গী। বন্ধন, সঙ্গী, তারপর শুভদৃষ্টি, এই তিনটে। শুভদৃষ্টি আমি বারে বারে দেখি, বুঝতে পারলে? শুভদৃষ্টি আমি বারে বারে দেখি। শুভদৃষ্টির সেই অভিনয়, মানে লাস্টের দিকে মানে এখনো, মানে ছোটবেলায় তো তখন আমাদের কি বলবো, অনেক কিছু বুঝতাম না যে এটা অভিনয় না সত্যি, বুঝতাম না, তখন ভাবতাম হ্যাঁ এটা সত্যি। যে সময় ওই যে দাদার ক্যান্সার ধরা পড়ে সম্ভবত সিনেমার ভিতর, তখন যে পারিবারিক একটা যে সবার মধ্যে যে একটা যে চিত্রনাট্য তৈরি করা হয়েছিল সিনেমার মধ্যে, মানে সিনেমাটা সম্ভবত প্রভাত রাইস সিনেমা, এত সুন্দর লেখা হয়েছে, মানে এম, ছোটবেলায়ও কাঁদতাম, এখনো কাঁদি সেই দৃশ্যগুলো দেখলে। হ্যাঁ, এখন এখন মানে কি বলবো, হটস্টারে দেখলে আমি ওটাকে টেনে দিই ওই জায়গাটাকে, মানে ভালো লাগে, কিন্তু সেই কান্না যেন বেরিয়ে আসে, সেই আবেগটা আছে, এখনো আছে আর কি। আর আর কিছু বললে কোশ্চেনটা, না কিছু কোশ্চেনের দিতে পারলাম না মনে হয় এটা বলতে বলতে, না? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, মানে তুমি যে কোশ্চেনটা করছিলে সেটার কি উত্তর দেওয়া হলো, না অন্য কিছু কোশ্চেনে আমি চলে গেলাম মনে হয় উত্তরটা দিতে গিয়ে? না, 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 ঠিকই আছে, ঠিকই আছে, কোনো ব্যাপার না। মনে হয় আর তুমি বলেছিলে ফেভারিট দুটো সিনেমা, বন্ধন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং কি বলে সঙ্গী, এই দুটো। আর অ্যাকশনের দিক থেকে যদি বলো, ওয়ান্টেড। অ্যাকশনের দিক ওয়ান্টেড থেকে কিন্তু যদি বলো, জিদ্দার একটা তখন দারুণ কামব্যাকও হয়েছিল। ওয়ান্টেড তো হ্যাঁ জিদ্দার একটা হিউজ কামব্যাক ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবি কিনাগির সঙ্গে আমাকে তার, সবাই অনেকে বলে তুমি রবি কিনাগি খুব হাজার ডিরেক্টর, আমাকে খুব ভালো লাগে, আমাকে খুব ভালো লাগে রবি কিনাগিকে। রবি কিনাগি জিদ্দার সঙ্গে মানে যতবার কোলাবোরেশন হয়েছে জিদ্দার সঙ্গে, প্রায় 12 থেকে 13খানা ছবি, প্রত্যেকটাই ভালো ছিল, প্রত্যেকটাই আমার ভালো লাগে। তার মধ্যে এবং ওই যে জিদ্দাকে বললাম আমার মনে হয় রবি কিনাকি সব থেকে ভালো ইউজ করেছে। রবি কিনাকি জিদ্দাকে যেভাবে হ্যাঁ প্রেজেন্ট করতো, ওটা সেরা হ্যাঁ হ্যাঁ, ছিল, মানে অন্যরকম। ওটা তোমরা বেশি ভালো বলতে পারবে, তোমরা ফিল্ম সমালোচক, অতটা আমি এগুলো জানি না। তবে আমি ফ্যান হিসেবে আমার যেটা ভালো লাগে, আমার হৃদয়কে যেটা টানে, এখনো বারবার দেখতে ইচ্ছে করে, ওয়ান্টেড দেখতে ইচ্ছে করে, তার যে সোয়াগ, হ্যাঁ, এবং বন্ধনের এই যে মানে কি করবো, একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তার নিজের ছেলের প্রতি যে একটা ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সেই যে কম্বিনেশন, আলাদাই আলাদাই। এবং এই কারণেই আমি হিন্দিতে সুরজ ভাড়জিয়াতিকে ভাল লাগে। সুরজ ভাড়জাতিয়ার নাম শুনেছো মনে হচ্ছে, পরিচালক হ্যাঁ, হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, ভিভা ভিভা সিনেমাটা দেখেছো নিশ্চয়ই। এবং হ্যাঁ, খুব হ্যাঁ, খুব খুব ভালো সিনেমা, আমাকে এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে। মানে জানি না, দারুণ। এইসব সিনেমা দেখে একটা আলাদাই অনুভূতি নিয়ে ফেরা হয় হল থেকে আর কি।
হ্যাঁ, তো তবে থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু বলছিলে বলো। হ্যাঁ, তবে এইটুকু মনে করি যে ওই ওই সময়টা একদিন না একদিন ফিরে আসবে আর কি। মানে ওই সফলতার সময়টা, জিদ্দার ওই সফলতার সময়টা, এই যে সেই সময় যে 2004, 5, 6, 7 এই সময়টা যে একদম শীর্ষে ছিল, টিকে ছিল তার, ওই সময়টা একদিন না একদিন ফিরে আসবে এই আশা রাখি। এবং তোমরাও হয়তো সেই আশা করবে। একদম 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 আমরা প্রত্যেকে চাই, এবং চেঙ্গিস যখন সফলতা পেলো সত্যি কথা বলতে গেলে আমি প্রচন্ড পরিমাণে খুশি হয়েছিলাম। তুমি আমার চ্যানেলে আমার ভিডিও নিয়ে উন্মাদনা দেখেছো যে কতটা আমি মানে একদম। খুশি হয়েছিলাম চেঙ্গিসের সাফল্যের জন্য। তো চাইবো বুমেরাংও সেই হ্যাঁ, সাফল্যটা পাক অবশ্যই। এবং তোমাকেও অসংখ্য ধন্যবাদ, এতটা ব্যস্ততার মধ্যে আমাকে টাইম দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটুকুই না না, বলবো, ঠিক ভালো আছে। থেকো, সুস্থ হ্যাঁ, থেকো, এটাই বলা। ঠিক আছে, ঠিক আছে। মানে এখন এখন অ্যাকচুয়ালি গরমের ছুটি পড়েছে তো স্কুলে, তাই আমি সকালে টিউশন গুলো করিয়ে নিয়েছি আর কি। ওই জন্য এখন সময় দিতে পারলাম। নাহলে রবিবার ছাড়া একদম সময় হয় একদম। না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ভালো আছে, থেকো, ভালো থেকো। তোমার পরিবার পরিজন নিয়ে ভালো থেকো।